সপ্তম শতাব্দীর একদম শুরুর দিকের একটা অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা আজ আমরা বিশ্লেষণ করব। এই পর্যালোচনায় এমন একটা সময়ের কথা উঠে আসবে যখন ইসলামী খিলাফতের সীমানা বিশাল এক সাম্রাজ্য জুড়ে বিস্তৃত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিশ্ছিদ্র ক্ষমতার কেন্দ্র। কিন্তু এই গল্পের মূল আকর্ষণ ক্ষমতা নয়, বরং ক্ষমতার সাথে জড়িয়ে থাকা এক অকল্পনীয় দায়বদ্ধতা। চলুন দেখে নেওয়া যাক হাজার বছর পেরিয়েও এই ঐতিহাসিক ঘটনাটি কেন আজও এতটা প্রাসঙ্গিক। আচ্ছা, একবার ভেবে দেখি তো, বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজন শাসক যদি রাতের গভীরে হঠাৎ নিজেরই চরম ব্যর্থতার মুখোমুখি হন, তখন ঠিক কী ঘটতে পারে? আজকের এই ঘটনার সবচেয়ে বড় নাটকীয়তা কিন্তু এখানে। রাতের অন্ধকারের সামান্য একটা ঘটনা কিভাবে একটা গোটা সাম্রাজ্যের নেতৃত্বের সংজ্ঞায় চিরকালের জন্য বদলে দেয়, সেটা আসলেই অবাক করার মতো। রাতের মদিনা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা, খাঁ খাঁ করা খালি রাস্তা, আর দূরে হয়তো শোনা যাচ্ছে রাতের নিস্তব্ধতা ভেঙে দেওয়া নেকড়ের ডাক। মরুভূমির কনকনে হিমেল বাতাস আর রাতের দীর্ঘ পরিবর্তনশীল ছায়া যেন খলিফা উমরের ভেতরের অস্থির চিন্তারই প্রতিচ্ছবি। চারপাশটা শান্ত হলেও তার মনে অদ্ভুত এক অস্বস্তি। তিনি এবং তার খাদেম আসলাম নিঃশব্দে হেঁটে শহর পাহারা দিচ্ছেন। হঠাৎ করে দূরে একটা টিমটিমে আগুনের আলো আর সাথে ভেসে আসা শিশুদের কান্নার আওয়াজ রাতের ওই নিস্তব্ধতাকে ছিঁড়ে দিল। একজন শাসকের ভেতরের ওই গভীর উদ্বেগটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বিশাল একটা মহাদেশীয় সাম্রাজ্যের শাসক তিনি, অথচ খলিফা গভীরভাবে বিশ্বাস করতেন যে তার রাজ্যের দূরবর্তী কোনো প্রান্তে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তবে বিচারের দিন তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। ভাবা যায়? ঠিক এই ভয়টাই তাকে রাতের অন্ধকারে সাধারণ মানুষের খবর নিতে বাধ্য করত। নিজের সাম্রাজ্যের একটা নিরীহ প্রাণীর কষ্টও তাকে এতটাই তাড়িত করত যে তিনি রাতে শান্তিতে ঘুমাতেই পারতেন না। ওই টিমটিমে আগুনের শিখার কাছে পৌঁছাতেই এক চরম হতাশার দৃশ্য চোখে পড়ে। সেখানে এক বৃদ্ধা মহিলা আর তার সাথে কয়েকটি ক্ষুধার্ত শিশু। একটু খোঁজ নিতেই জানা গেল টানা 2 দিন, মানে দীর্ঘ 48 ঘণ্টা ধরে ওই নিষ্পাপ শিশুগুলোর পেটে কোনো দানাকানি পড়েনি। খলিফার জন্য বিষয়টা ছিল একটা বিশাল ধাক্কা। যে সাম্রাজ্যের সীমানার কোনো অন্ত নেই, ঠিক তার কেন্দ্রস্থলেই এমন নিদারুণ অনাহার। এই রাতের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটি ফুটে ওঠে যখন খলিফার নজর যায় চুলায় বসানো ফুটন্ত পানির দিকে। বৃদ্ধা অত্যন্ত হতাশার সুরে জানালেন, পাতিলে আসলে কোনো খাবার নেই, আছে শুধু পানি আর কিছু পাথর। হ্যাঁ, পাথর। তিনি শুধু পাথর নাড়ছেন যাতে বাচ্চারা মনে করে রান্না হচ্ছে, আর খাবারের অপেক্ষায় থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মানুষের অসহায়ত্ব ঠিক কোন পর্যায়ে গেলে সে বাচ্চাদের শান্ত করতে পাথর সিদ্ধ করার অভিনয় করে, এই বিষয়টা খলিফাকে একেবারে স্তব্ধ করে দেয়। ঠিক এই জায়গাতেই ক্ষমতার সমীকরণে এক অবিশ্বাস্য পরিবর্তন দেখা যায়। খেয়াল করে দেখুন, গভীর অন্ধকারে একজন ক্ষুধার্ত নিঃস্ব মহিলা তৎকালীন বিশ্বের অন্যতম ক্ষমতাধর শাসককে সরাসরি মুখের ওপর ভর্ৎসনা করছেন। তিনি তীব্র ক্ষোভের সাথে বলছেন, আল্লাহ বিচার করবেন উমরের, সে যদি আমাদের খবরই রাখতে না পারে তবে সে খলিফা হওয়ার দায়িত্ব নিল কেন? কি এক অদ্ভুত নাটকীয় পরিহাস! অসহায় ওই মহিলাটি কিন্তু জানেনই না যে তার সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ওই সাধারণ লোকটি স্বয়ং খলিফা, আর প্রবল পরাক্রমশালী সেই শাসক তখন একেবারেই নীরব, যেন একজন কাঠগড়ায় দাঁড়ানো অপরাধী। এই ভয়ঙ্কর আত্মোপলব্ধির পর এক মুহূর্ত কিন্তু নষ্ট করার সুযোগ ছিল না। তীব্র অপরাধবোধ নিয়ে খলিফা মদিনার অন্ধকার রাস্তা ধরে উল্টো ছুটলেন বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের দিকে। এই কোষাগার হল সাধারণ মানুষের কল্যাণের সংরক্ষিত সম্পদের ভাণ্ডার। নিজের ব্যর্থতা নিজ হাতেই সংশোধন করতে হবে, এই সংকল্পে তিনি তখন পুরোপুরি অবিচল। এই দৌড় কেবল একটা গন্তব্যের দিকে ছিল না, এটা ছিল নিজের বিবেকের দহন থেকে মুক্তির এক মরিয়া চেষ্টা। কোষাগারে পৌঁছে একটা বড় আটার বস্তা আর ঘিয়ের কৌটা খলিফা নিজেই নিজের কাঁধে তুলে নিলেন। তার খাদেম আসলাম যখন ওই ভারী বস্তাটি নিজে বহন করতে চাইলেন, খলিফা তখন একটা তীক্ষ্ণ আর গভীর প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝা কাঁধে নিবে? এই একটা মাত্র বাক্যই প্রমাণ করে যে নেতৃত্বের দায়বদ্ধতা কতটা ব্যক্তিগত। অপরাধবোধ তো কাউকে দিয়ে ভাগ করে নেওয়া যায় না, আর নিজের ব্যর্থতার প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হয়।
তবে খলিফার বিনয়ের চিত্রটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। তিনি নিজে ওই ভারী বস্তাটা বয়ে আনলেন, নিজে হাঁটু গেড়ে বসে চুলার আগুনে ফু দিলেন। আগুনের কড়া ধোঁয়ায় তার দাড়ি ভিজে যাচ্ছে, চোখ লাল হয়ে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু চোখ জ্বলতে থাকলেও তিনি একবারের জন্য থামেননি। নিজ হাতে আটা মেখে রুটি বানালেন আর সেই ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দিলেন। এটা কিন্তু কোনো বানানো রূপকথার গল্প নয়, এটা হলো একজন শাসকের শারীরিক শ্রমের মাধ্যমে সরাসরি সেবার এক চরম বাস্তব চিত্র। এরপর রাতের ওই ঘুটঘুটে আধার কেটে যখন সকালের আলো ফুটল, পুরো দৃশ্যপটটাই যেন বদলে গেল। পরদিন সকালে বৃদ্ধা মহিলাকে রাষ্ট্রীয় সাহায্য নেওয়ার জন্য দরবারে ডাকা হল। আর সেখানে গিয়েই তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। কারণ তিনি বুঝতে পারলেন গত রাতের সেই সাধারণ সাহায্যকারী লোকটিই স্বয়ং মদিনার খলিফা। যে লোকটিকে তিনি তীব্র ভাষায় ভর্ৎসনা করেছিলেন, তিনি আর কেউ নন, তৎকালীন বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজন রাষ্ট্রনায়ক। বৃদ্ধা যখন চরম ভয়ে ক্ষমা চাইলেন, তখন দরবারের চিত্রটি ছিল সত্যিই অভাবনীয়। খলিফা অশ্রুজল চোখে জানালেন, ক্ষমা তো তার নিজেরই চাওয়া উচিত, কারণ খলিফা হয়েও তিনি তার প্রজার ক্ষুধার খবর রাখেননি। এটা ইতিহাসের সেই বিরলতম মুহূর্তগুলোর একটি, যেখানে একটা বিশাল সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি তার সবচেয়ে দুর্বল আর অসহায় নাগরিকের সামনে মাথা নত করে ক্ষমাপ্রার্থী। ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবার স্পৃহাই যে একজন নেতার আসল পরাক্রম, তা এই ঘটনায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। এই পুরো ঐতিহাসিক ঘটনাটি আমাদের সামনে সার্ভেন্ট লিডারশিপ বা সেবক নেতৃত্বের মূল দর্শনকে দারুণভাবে তুলে ধরে। ক্ষমতা আসলে কোনো বিলাসিতা নয়, এটা হলো একটা বিশাল দায়বদ্ধতা। সত্যিকারের নেতারা শুধু সিংহাসনে বসে নির্দেশ দেন না, তারা সরাসরি মানুষের কাছে গিয়ে সেবা করেন। নেতৃত্ব মানেই হল চূড়ান্ত এবং এড়ানো যায় না এমন এক জবাবদিহি। ক্ষমতাশালী হওয়ার মানেই সবার উপরে থাকা নয়, বরং সবার নিচে নেমে এসে তাদের ভরসা হয়ে ওঠা। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা চিরন্তন উক্তি দিয়ে শেষ করতে পারি। তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। খলিফা উমরের ওই রাতের ঘটনা আমাদের মনের ভেতরে একটা গভীর প্রশ্ন রেখে যায়। ক্ষমতা আর সুযোগ পেলে সমাজের এই অসহায় মানুষগুলোর প্রতি আমাদের যে দায়িত্ব, তাকে আমরা আসলেই ঠিকঠাক পালন করছি? জবাবদিহিতার এই প্রশ্নটা অনন্তকাল ধরে আমাদের ভাবিয়ে যাবে। আর মানবিক নেতৃত্বের এক অবিস্মরণীয় উদাহরণ হিসেবে